নমস্কার। এমন এক ব্যক্তিকে যার এই রাজনৈতিক জীবন খুব বৈচিত্র্যপূর্ণ, তিনি এখনকার ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটিতেও আছেন এবং আমাদের আসানসোল উত্তর বিধানসভার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি। নমস্কার। কৃষ্ণেন্দু, আমি গত বিধানসভার ভোটের আগে আমরা আমাদের স্টুডিওতেই তোমার যেখানে ইন্টারভিউ শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করব। একই বিধানসভায় তুমি দাঁড়িয়েছো, এবারে বিপক্ষে সেই আমাদের একই লোক, একই মানুষ, এবং খালি একটা টেনিওর পার হয়ে গেছে। আগেরবারের থেকে এবারের পার্থক্য কী আছে? দেখো দাদা, পার্থক্য তো নিশ্চয়ই আছে। 2021-এর নির্বাচন আমার কাছে জীবনের প্রথম নির্বাচন। একটা রাজনীতিতে নির্বাচন আমি অনেক দেখেছি, অনেক নির্বাচন করেওছি, কিন্তু নিজে প্রার্থী সেইটা 2021-এ একদম নতুন ছিলাম আর কি, নবীশ একদম। হ্যাঁ, অনেক মানুষকে চিনতে পারিনি, অনেক কিছু ব্যাপার বুঝতে পারিনি। তো ঠিক আছে, আজকে আস্তে 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 21-এর পর থেকে আস্তে আস্তে এই 5 বছরে অনেক কটা পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, অনেক কটা নির্বাচন আমি নিজে করিয়েছি। তারপর যতগুলো বাই ইলেকশন হয়েছে আমাদের গোটা রাজ্যে, তুমি ধরো গোসাবা থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে তোমার বাগদা, এই সব কটা বাই ইলেকশন আমি দায়িত্বে ছিলাম, ইনচার্জ আর কি। হ্যাঁ, ফলাফল যাই হয়েছে, কিন্তু সবকটা নির্বাচন এখানে আমরা বাই ইলেকশন লড়েছি। আসানসোল বাবুল সুপ্রিয় চলে যাওয়ার পর সেই ইলেকশনে আমার দায়িত্ব ছিল। আমার লোকসভা 2024-এর লোকসভায়ও আলু আলীজি আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিল। ঠিক আছে, সার্বিকভাবে অনেক কটা নির্বাচন নিজের করে একটা 21-এর থেকে 26-এ নির্বাচনটা অনেকটা আমার মনে হয় অনেকটা বুঝতে পেরেছি আর কি। পার্থক্য আছে এইটা। আর যদি তুমি অন্যভাবে দেখো যে মানে আমরা তো একটা ভারতীয় জনতা পার্টি, সারা গোটা ভারতবর্ষের একটা সবচেয়ে বড় পার্টি, বিশ্বের সবচেয়ে বড় পার্টি, এই একটা দল আমরা করি। তো আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলাম, আমাকে পার্টি টিকিট দিল। আমি তো প্রথমে ঠিক করেছিলাম যে নির্বাচন আমি লড়বো না, এরকম আমি বলেও ছিলাম। পার্টি আমাকে ডেকে আমাকে ইনস্ট্রাকশন দিল, সোজা না, তুমি এরকম কথা বলতে পারো না, তুমি নির্বাচন লড়বে কি লড়বে না এটা পার্টি সিদ্ধান্ত নেবে। তো আমি চেয়েছিলাম একটু চেয়েছিলাম অন্যভাবে, কেন দাদা তোমরা জানো আমি উত্তর 24 পরগনায় দীর্ঘদিন, আমি আমার জীবনে 21-এ নির্বাচনের পর তারপর আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় উত্তর 24 পরগনার 4টে জেলার আমি দায়িত্ব, 4টে লোকসভার আমি দায়িত্বে ছিলাম। কাজ করতে 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 একটা উত্তর 24 পরগনা, বসিরহাট, বনগাঁ, ব্যারাকপুর, বারাসাত, সন্দেশখালি, মানে আমার একটা 4 বছরে ওখানের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট জন্মে গেছে। তো আমি ওইখানের মানুষগুলোর কাছ থেকে আমি চাইছিলাম ইলেকশানে ওদের সঙ্গে থাকবো, ওদের হয়ে করবো, এইরকম একটা। তো আমি চাইছিলাম না যে আমি নির্বাচনটা লড়বো, কিন্তু পার্টি আমাকে বললো না, তুমি আমাকে দায়িত্বমুক্ত করে আমার সোজাসুজি আসানসোলে পাঠালো, বললো না, আবার জেলায় গিয়ে তুমি কাজ শুরু করেছি। নির্বাচন এসছে, পার্টি আমাকে দিয়েছে, লড়াই করবার সুযোগ দিয়েছে, আবার বিশ্বাস রেখেছে। পার্থক্য দুটো 21 আর 26-এর মধ্যে পার্থক্য দুটো হচ্ছে যে বয়সটাও বেড়েছে, অভিজ্ঞতাও বেড়েছে, পার্টি আমাকে অনেক দায়ভারও চাপিয়েছে, অনেক দায়িত্বও দিয়েছে। তো এখন 21-এর চেয়ে এখন অনেক পরিণত আর কি। 21-এ আমি যে কিশোরে ছিলাম, আজকে একটা মানে ধরো আমি মোটামুটি যৌবনে পদার্পণ করেছি রাজনীতির এই জায়গায়, এইটা বলতে পারি। আমি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম আমি বললাম যে তোমার এই কেরিয়ারের এই জায়গাটা খুব বৈচিত্র্যপূর্ণ। তার কারণ হচ্ছে এর আগে আসানসোলের মানুষ জানে তুমি মূলত কেউ দাঁড়ালে সেখানে একটা কোঅর্ডিনেশনের দায়িত্ব নিতে। পরবর্তী ক্ষেত্রে তুমি এখানে এই যে রাজ্য কমিটিতে গেছো বা আজকে তুমি বিভিন্ন জায়গায় যাচ্ছ, দল তোমাকে দায়িত্বভার দিচ্ছে এবং আসানসোলেও আজকে তোমাকে পদপ্রার্থী করা হয়েছে। সবাই জানে এই উত্থানের গল্প। এই রাস্তাটা তো খুব মসৃণ ছিল না, একদম না। এবং তার থেকেও বড় কথা আমরা জানি, এবং তুমি অত্যন্ত অকপটে একটা কথা স্বীকার করেছিলে,
শ্রী মলয় ঘটক আমার গুরু, এটা স্বীকার করতে গেলে দম লাগে। সেই মানুষটা এবং রাজ্যের একজন হেভিওয়েট মন্ত্রী, তার বিরুদ্ধে তুমি দাঁড়িয়েছ এবং এবছর আমরা যা দেখতে পাচ্ছি লড়াইটা খুব হাড্ডাহাড্ডির দিকে চলে গেছে। তো তোমার দৃষ্টিকোণ থেকে এই লড়াইটা তুমি কিভাবে দেখছো? কি কি মানে দেখছো এটাকে? দেখো দাদা, ব্যক্তিগত লড়াইয়ের ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা একটা মতাদর্শকে বিশ্বাস করি, একটা আইডিওলজি নিয়ে চলি, আমাদের একটা পার্টির একটা ভাবধারা আছে, আমাদের একটা বিচারধারা আছে, আমাদের একটা আদর্শ আছে, আমরা সেই পথে চলি। ভারতীয় জনতা পার্টির অনেক গভীরে যেতে হয়। ভারতীয় জনতা পার্টি একটা অনেক বড় দল, সমুদ্রের মতন দল। এখানে অনেক ধাপ আছে, অনেকগুলো পার্ট আছে, অনেক কিছু শেখবার আছে, অনেক জানবার আছে এবং কাজের স্কোপ প্রচুর। তো একটা এটা না নীতি আদর্শের লড়াই, এটা কোনো ব্যক্তিগত মানুষের সঙ্গে মানুষের লড়াই না। আমি কত হেভি ওয়েট মন্ত্রী আমার সঙ্গে তার আগের যোগাযোগ ছিল, আমরা একসঙ্গে কাজ করেছিলাম, সেগুলো সব ঠিক আছে, কিন্তু লড়াইটা এখন নীতি আদর্শের লড়াই। এই যে তৃণমূল কংগ্রেসের এই যে স্বৈরাচারী মনোভাব, এই যে রাষ্ট্রশক্তি দিয়ে, রাষ্ট্রযন্ত্র দিয়ে মানুষের গলা টিপে ধরার যে প্রবণতা, মানুষকে ভয় দেখাচ্ছে, মানে হচ্ছে যখন 2011-তে তৃণমূল সরকারে এসেছিল মমতা ব্যানার্জিকে, তখন মানুষ ভালোবেসে 34 বছরের এই জগদ্দল পাহাড়কে সরিয়ে নিয়ে এসেছিল। মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল একটা জায়গা। আজকে ক্রমশ সেখানে জনপ্রিয়তা হারিয়েছে। অ্যাট দ্য সেম টাইম মানে আসানসোলেও 11-তে আমি তখন ওই দলেই ছিলাম, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আজকের যে প্রার্থী রয়েছে আমার বিরুদ্ধে, যে মন্ত্রী, তার সঙ্গেই আমি ছিলাম। আস্তে আস্তে কিন্তু এই অন্যায়ের ভিতর কিন্তু এই দলটা ঢুকে পড়েছে এবং ধাপে ধাপে জনপ্রিয়তা কমেছে। যখন মানুষের জনপ্রিয়তা কমে যায় তখন কিন্তু মানুষ চোখ রাঙাতে শুরু করে, তখন মানুষ ভয় দেখাতে শুরু করে। আজ যেটা হয়েছে, জনপ্রিয়তা চলে গেছে, শেষ হয়ে গেছে, এখন যতটুকু টিকে আছে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে, রাষ্ট্রশক্তি দিয়ে, পুলিশ দিয়ে, কোর্ট দিয়ে এইভাবে মানুষকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু দেখো, এইভাবে এই স্বৈরাচারী মনোভাব যদি ছাড়তে না পারে, যারা ছাড়তে পারেনি তারা কিন্তু সবাই কিন্তু একদম সমুদ্রের অতলে চলে গেছে, তাদের শেষ হয়ে গেছে। আর তুমি দেখে নাও, ইরাকের শাসক সাদ্দাম থেকে শুরু করে পরপর তুমি দেখো না, তুমি ইতিহাস তুলে দেখো, স্বৈরাচারীর জায়গা কোথাও নেই। স্বৈরাচারীর জায়গা আস্তাকুড়ে, তারা একদম ওই সব মানে সর্বশান্ত হয়ে শেষ হয়ে গেছে। আজকেও এখানে বসে অন ক্যামেরা আমি বলে দিচ্ছি দাদা, দেখে রাখো, এই পার্টিরাও এইভাবে শেষ হয়ে যাবে, তৃণমূল কংগ্রেস এইভাবে শেষ হয়ে যাবে। বিজেপি একটা, আবার বলছি, একটা নীতি আদর্শে চলে। বিজেপির সিট থাকুক, সিট না থাকুক, বিজেপি কিন্তু কোনোদিন শেষ হয়ে যাবে না। বিজেপি একটা স্ট্রাকচারালি এবং একটা মতাদর্শের সঙ্গে আছে, কোনো জায়গায় কম্প্রোমাইজ করবে না। আমরা জানি যে অটল বিহারী বাজপেয়ী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, উনি কিভাবে 13 দিনের প্রধানমন্ত্রী হয়েছিলেন, আবার সরে গেছিলেন, 13 মাসে হয়েছিলেন, আবার সরে গেছিলেন, কম্প্রোমাইজ কিন্তু করেনি। তো ভারতীয় জনতা পার্টি একটা, বারবার বলছি, আদর্শের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। আর অপোজিশনে যে রয়েছে তারা কিন্তু একটা অন্যায়ের সঙ্গে অন্যায় মিলিয়ে মিশিয়ে একটা এই অত্যাচারী একটা শাসক হয়ে গেছে। তো লড়াইটা মতাদর্শের লড়াই, লড়াইটা নীতি আদর্শের লড়াই, ব্যক্তিগত কোনো লড়াই না। তো এই লড়াইয়ে আমরা জিতব, এই লড়াই যে সত্যের প্রতিষ্ঠা হবে, এই লড়াইয়ে ন্যায়ের প্রতিষ্ঠা হবে এবং এই সরকার বঙ্গোপসাগরে যাবে। এটা তুমি খালি সময়ের অপেক্ষা। ধন্যবাদ। একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকদিন পর পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে। এই এসআইআর নিয়ে প্রচণ্ড মানে বিরোধীদের, অনেক সময় তোমার দলেরও অনেক রকমের অভিযোগ আছে এবং আমরা দেখতে পাচ্ছি মুসলিম বা হিন্দু সব মিলিয়ে অনেক বৈধ ভোটারও এখানে বাদ হচ্ছে, সেটা বিরোধীদের বক্তব্য, তোমাদেরও বক্তব্য। তো তোমরা কি মনে করছো যে এই এসআইআর ভোটে কি প্রভাব ফেলতে পারে? দেখো দাদা, এসআইআর যেটা হয়েছে, এসআইআরে তাদেরই নাম কাটা গেছে যাদের নথি ঠিকঠাক নেই, যাদের কাছে ডকুমেন্টেশন ঠিক নেই, তাদের নামই বাদ গেছে। এবং আমি একদম এটা তোমার কথাতেই বেরিয়ে এলো যে এইরকম ভাবার কোনো কারণ নেই যে খালি মাইনরিটিদেরই নাম কাটা গেছে, হিন্দুদের নাম কাটা যায়নি, প্রচুর হিন্দুদের নামও কাটা গেছে। তো এইটাতে যেটা হয়েছে, এই এসআইআরটা হওয়ার খুব দরকার ছিল।
যাদের নাম অ্যাডজুডিকেশনে যাদের নাম ছিল, বিচারাধীন যাদের নাম ছিল, তাদেরও প্রচুর নাম চলে এসছে, উঠে গেছে, কিছু নাম ডিলিট হয়েছে। তাদের স্কোপ আছে, তাদের কাছে যদি কাগজপত্র থাকে তারা আসবে, কাগজপত্র নিয়ে প্রপার চ্যানেলে আবার আসবে। আবার কোনোভাবে একটা বৈধ নাগরিকেরও এই ভোটার থেকে নাম বাদ যাবে না। আমি এখনও বলছি দায়িত্ব নিয়ে, যাদের নাম বাদ গেছে, সত্যি যাদের কাছে ডকুমেন্টেশন হয়তো ঠিকঠাক আছে, তারা আবার অ্যাপ্লাই করুক। একদম যদি ডকুমেন্টেশনে কোথাও ভুল না থাকে, সে যদি বৈধ নাগরিক হয়, তার কাছে যদি প্রমাণপত্র থাকে, তার মা বাবা তার পূর্বপুরুষ যদি এই ভারতবর্ষে থেকে থাকে, তারা যদি এখানকার নাগরিক হয়, তাদেরও ভোটার লিস্ট থেকে নাম কোনো অবস্থাতেই কাটবে না। আরেকটা জিনিস যেটা কিছু বিরোধীর বক্তব্য, আমরাও একটা জিনিস দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে, তুমিও বললে, প্রচুর দুর্নীতি, মানে দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি হয়ে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই রেশন দুর্নীতি বা স্বাস্থ্য দুর্নীতি বা শিক্ষা দুর্নীতি, যাই দুর্নীতি এসছে, সেই দুর্নীতিগুলোকে কোর্ট অর্ডার দিয়েছে যে সিবিআই তদন্ত করবে। সিবিআই বা ইডি এরা কেন্দ্রীয় সংস্থা, সেই তদন্তগুলো একটাও গিয়ে চূড়ান্ত রূপ পেল না। এবং এতে কিছু কিছু বিরোধীর বক্তব্য এটাই আসছে যে কোথাও না কোথাও তৃণমূল এবং বিজেপির একটা নিজেদের গাঁটছড়া বা সেটিং আছে, যার জন্য পশ্চিমবঙ্গে একটাও কোনো দুর্নীতির তদন্তের একদম মানে শেষ অবধি গিয়ে তার সাজা হলো না। কি বলবে? তাহলে দেখো, দু তিনটে বিষয় আছে। এক হচ্ছে যে এই যে যাদের বিরুদ্ধে ইডি বা সিবিআই ডেকে পাঠিয়েছে, যাদের বিরুদ্ধে ইনকোয়ারি চলছে, যাদের বিরুদ্ধে মানে কেস স্টার্ট হয়েছে, তাদের এখনো পর্যন্ত প্রচুর লোক অ্যারেস্ট হয়নি বা নোটিশ করেছে যায়নি, এরকম প্রচুর এমনি ঘটনা রয়েছে। এই প্রশ্নটা আমাদেরও, যে কেন এটা হচ্ছে, এটা কেন হচ্ছে? 16 বার ডাকার পরও একজন লোক গেল না, ডাকে কেন এখনো পর্যন্ত বাইরে ছিল, সেটা আমাদেরও প্রশ্ন। আনন্দবাজারে বড় বড় করে লেখা রয়েছে যে বেরিয়েছে জনৈক এমজি বলে একজনকে 10 লক্ষ টাকা করে কয়লায় থেকে নিয়েছে, এই কিছুদিন আগে, মানে আগে লালার ডায়েরি থেকে একটা বেরিয়েছে, এখন তো 2 মাস আগে বেরোলো, জানুয়ারি মাসের 4 তারিখে আনন্দবাজারে এইটা বেরিয়েছে, পেপার কাটিংটা রয়েছে আমাদের কাছে, আমি প্রোভাইড করতে পারি। তাহলে আমাদেরও এটা প্রশ্ন যে এত ইনকোয়ারির কি আছে, একটু ডেকে কাস্টাডিতে নিয়ে ইনকোয়ারি করা হোক। কিন্তু ঘটনা হচ্ছে সিবিআই, ইডি, এই যে কেন্দ্রীয় এজেন্সি যারা আছে, এই এজেন্সিগুলো কারুর দ্বারাই প্রভাবিত হয় না, এরা একটা স্বতন্ত্র সংস্থা। এরা তো এই স্বতন্ত্র সংস্থার ইনকোয়ারির অনেক প্রসেস আছে, অনেক কিছু আছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ না, একটা কারুর নামে একটা আর্মস গুজে দিয়ে একটা কেস লিখে দিলাম, সেই ঢুকলো, আবার 14 দিন পর বেরিয়ে চলে এলো, কিচ্ছু হলো না। একটা সিবিআই বা ইডি হচ্ছে এরা প্রাইম এজেন্সি, দেশের একদম ক্লাস 1 এজেন্সি। এরা যখন যাকে ধরবে তাকে পুরো আট ঘাট বেঁধেই ধরবে, মানে ওইভাবে দুম করে ধরলাম আর বেরোলো। দেখুন যতজনকে ধরেছে সবার অবস্থা দেখুন, সব 3 বছর 4 বছর করে ঢুকে বেরিয়ে এসছে। হ্যাঁ, ঢুকে বেরিয়ে এসছে, কিন্তু সাজা তো কারোরই হলো না। এখন অনুব্রত on মণ্ডল trial আছে। হোক, আমাদের জ্যোতিপ্রিয় মল্লিক হোক, আমি বলি মদন মিত্র হোক, সবটাই তো সংবিধান মেনে হয়। সংবিধান এইরকম অনন্তকাল ধরে কাউকে তো ওইভাবে রাখা যায় না। ঠিক আছে, ট্রায়াল চলছে, কেসের এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি, শেষ হয়নি, কেসের ট্রায়াল চলছে, মানে বিচার চলছে। বিচার প্রক্রিয়া শেষ হলে তারপর বোঝাই যাবে যে কেস কাস্টাডি হবে, সাজা হবে না বেকসুর খালাস হবে। এখন অপেক্ষা করুন। এই এজেন্সির কাজ করতে সময় লাগে, অনেক প্রসেস আছে, অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে হয়। এটা মানে স্টেট এজেন্সি না যে এখন দুম করে দিলাম আর ধরলাম আর ঢুকিলাম, এমন ব্যাপার নয়। আরেকটা জিনিস আপনি যেটা বললেন যে বলছে যে গাঁটছড়া আছে তৃণমূলের সঙ্গে বিজেপির, তার জন্য এইরকম হচ্ছে না। আরে যারা বলছে তারা তো দিল্লিতে অফিসিয়াল গাঁটছড়া বেঁধে রেখেছে যে তোমার ইউপিএ সরকারের মধ্যে সিপিএমও আছে, কংগ্রেসও আছে, আবার তৃণমূলও আছে, পুরো একদম মিলিজুলি একদম অফিসিয়াল গাঁটছড়া রয়েছে। তারা বলছে বিজেপির সঙ্গে গাঁটছড়া, কোনো গাঁটছড়া বিজেপির সঙ্গে তৃণমূলের নেই, একদম আপনি নিশ্চিত থাকুন। কোনো রকম গাঁটছড়া, দায়িত্ব নিয়ে আমি বলছি, কোনো রকম কিছু নেই। এটা মানুষকে ভ্রমিত করার জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য বামপন্থীরা, কংগ্রেসের লোকেরা এটা
চালায়, খুব সন্তর্পণে এইরকম একটা জিনিস প্রচারে রাখে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, কোনো রকম সেটিং, কোনো রকম কিছু এইসব ব্যাপার নেই। যথাসময়ে এরা যারা যারা অন্যায় করেছে, যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, তারা সবাই গারদের পেছনে যাবে। কেউ 2 দিন পর, কেউ 2 মাস পর, কেউ 2 বছর পর। কালকেও মাননীয় প্রধানমন্ত্রী আসানসোলের স্টেজ থেকে বার্তা দিয়েছেন যে কোনো দুর্নীতিগ্রস্ত লোক যারা বাংলার মানুষের টাকা লুট করলো, বাংলায় দুর্নীতি করলো, তারা কেউ রেহাই পাবে না। তার জন্যই একটা কথা বলেছে যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা হিসাব, মানে যত দুর্নীতিগ্রস্ত লোক তাদের দুর্নীতির হিসাব কিন্তু করা হবে, কোনোটাই কিন্তু বাদ যাবে না। এই দুর্নীতি প্রসঙ্গে আরেকটা আমার প্রশ্ন আছে, যেহেতু তুমি রাজ্য কমিটিতেই আছো, আমরা সবাই জানি যে নারদার একটা স্টিং অপারেশন হয়েছিল, যেখানে অনেকজন নেতা তাতে দোষী ছিল। সেই সময় শুভেন্দু অধিকারীও দোষী ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। গতবারের ইলেকশনের ঠিক রেজাল্টের পরেই ববি হাকিম, শোভন চট্টোপাধ্যায়, এদেরকে মদন মিত্র এদেরকে অ্যারেস্ট করা হলো, কিন্তু সেই সময় একই কেসের আমাদের শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হলো না। এটা কি মনে হচ্ছে, কোনো দ্বিচারিতা হচ্ছে না? দেখুন, অনেক এজেন্সির সঙ্গে যেমন কেউ যদি কোঅপারেট করে, যে কোনো এজেন্সির সঙ্গে, এখন একটা এফআইআরে 5 জনের নাম আছে, 4 জন কোঅপারেট করেনি, একজন কোঅপারেট করে, তো একজনকে এজেন্সি ছেড়ে রাখে। এইরকম ব্যাপার আছে। এটা সবটা তো ডিসক্লোজ করে না এজেন্সি, কী ব্যাপার আছে। কিন্তু আমার এই যে সেন্ট্রাল এজেন্সির উপর আমাদের যথেষ্ট বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে, ভরসা আছে। ভারতবর্ষের এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, যেটা একদম স্বতন্ত্র একটা স্বাধীনভাবে এই এজেন্সি চলছে, এটার মধ্যে এইরকম প্রশ্ন করা আমাদের মনে হয় না ঠিক হচ্ছে। মানুষ করতে পারে, কিন্তু আমি আপনাকে বলি, ভারতীয় জনতা পার্টির আমি কার্যকর্তা হিসেবে, আমি দায়িত্বশীল কার্যকর্তা হিসেবে আমি আপনাকে বলি, এই এজেন্সির মধ্যে কোনোভাবে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট, কারুর কোনো ইন্টারফারেন্স নেই। আমাদের ইনস্ট্রাকশন রয়েছে একদম উপর থেকে যে সমস্ত এজেন্সিকে সঠিকভাবে কাজ করতে দিতে হবে, সেখানে কোনো রকম নাক গলানো চলবে না। আমি আপনাকে বলি, আমার আসানসোলে দেখুন, সেলের এত বড় কাজ হচ্ছে, মডার্নাইজেশন যাতে হচ্ছে, সেলে কারা কাজ করে দেখুন তো, কারা সেলের ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করছে দেখুন তো, এই তৃণমূল কংগ্রেসের লোক। এই যে রেল, আপনি আসানসোল রেলে যান, এই ডিভিশনে যান, কারা কাজ করছে দেখুন, এই সাইডিংটা দেখুন গিয়ে কারা কাজ করছে, সাইডিংয়ে কারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের রয়ে যারা ভোট ম্যানেজ করে, তারা ওই সাইডিংয়ে কাজ করছে। আপনি ইসিএলে যান, ইসিএল থেকে যত কাজকর্ম যা যা হচ্ছে, কারা করছে দেখুন, ওই নরেন চক্রবর্তীর কথা শুনে সব কিছু হচ্ছে, আমাদের কথা শোনে না। এই সেন্ট্রাল এজেন্সিগুলোকে আমরা চাপও দিতে পারি না, আমাদের উপর থেকে বলে দেওয়া আছে না, কোনো এজেন্সির কোনো কাজে কোনো ইন্টারফেয়ার করা যাবে না, তাহলে আপনার উপর ব্যবস্থা নেওয়া হবে, পলিটিক্যালি আপনাকে শোকজ করা হবে, এইরকম আমাদেরকে বলে দেওয়া আছে। আমরা ওই জন্য কোনো রকম, এই হচ্ছে আমাদের ভিতরের কথা। এর জন্য আমি আপনাকে বলছি, আমরা এত দায়িত্ব নিয়ে এই জন্য বলছি যে আমাদেরও উপরেও যারা এই ইনস্ট্রাকশনটা আমাদের দেয়, তারা নিজেরাও এটাকে ফলো করে। তারা সিবিআই ইডিকে হ্যান্ডেল করবে না, তারা বলবে না, সিবিআই ইডি নিজের মতন কাজ করে, নিজের মতন করছে। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, আপনারা কোথাও যাবেন না, এই আলোচনা চলবে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি। ফিরে এলাম ব্রেকের পর। কৃষ্ণেন্দু, যেখান থেকে আমরা ছেড়েছিলাম, আরেকবার বলি যে আজকে এই দুর্নীতি নিয়ে যে কথা চলছে, সেখানে তোমাদেরই সাংসদ অভিজিৎ গাঙ্গুলি, তিনিও দেখলাম হতাশ হলেন যে এইভাবে চললে কি করে হতে পারে, বা তুমি যে কথাগুলো এখন বলছো, যদি সেন্ট্রাল এজেন্সি যারাই আছেন, তারা যদি যাদেরকে অ্যারেস্ট করলেন বা যারা ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি না দেন, তাহলে তো এইভাবে এই জিনিসগুলো চলতে থাকবে। এবং যে সমস্ত অভিযোগগুলো এসছে সেগুলো খুব গুরুতর, তুমিও নিশ্চয়ই মানো এই কথাটা। তো কোথাও না কোথাও তোমরাও নিশ্চয়ই এই ব্যাপারে হতাশ হওয়াই উচিত যে এত দিন ধরে এই তদন্ত চলছে, কিন্তু কিছুতেই তার কোনো ভালো রেজাল্ট আসছে না। বিশেষ করে খুব
কাছাকাছির মধ্যে আরজি করের একটা বড় ঘটনা ঘটে গেছে পশ্চিমবঙ্গে, যেটা আলোড়ন সৃষ্টি করেছিল, এবং সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে অভয়ের মা এবারে তোমাদের বিজেপি মনোনীত প্রার্থী। কি বলবে ব্যাপারে? দেখো, প্রথম দাদা ওই অভিজিৎ গাঙ্গুলির যে ব্যাপারটা বললেন, অভিজিৎ গাঙ্গুলি ভালো মানুষ, ভালো বিচারক ছিলেন, আমাদের পার্টিতে এসছেন, আমাদের পার্টির অ্যাসেট। কিন্তু অভিজিৎ গাঙ্গুলি পলিটিক্যাল মানুষ না, তাই না? রাজনীতি না একটা অন্যরকম একটা খাতে বয়, সবসময় 2+2=4 হবে না, 2-2=4 সবসময় রাজনীতিতে হয় না। এই রাজনীতির কোনো অঙ্ক হয় না, এটা অন্য রকম একটা খাতে চলে, সময় সময় এক এক রকম ভাবে হয়। তো যারা রাজনীতির মধ্যে নতুন আসে তারা এই ব্যাপারটাকে না অনেক সময় অন্যভাবে দেখে, ওরা সবাই সময় 2-2=4টাই দেখে আর কি। কিন্তু রাজনীতিতে 2-2=4 তো হয় না, ওই স্ট্রেটভাবে হয় না অনেক কিছু। তার জন্য এটা বুঝতে ওনার হয়তো অসুবিধা হচ্ছে, ও ঠিক হয়ে যাবে। অভিজিৎবাবু বুদ্ধিমান মানুষ, কিছুদিনের মধ্যে উনি বুঝবে, রাজনীতিটা ধরে নেবে, ঠিক আছে। আর এই যে আবার বারবার আমি একই কথা বলছি, এই যে যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে বা যাদের 2 বছর 3 বছর করে থেকে বেরিয়ে এসছে, তাদের কারোরই কিন্তু কেস কিন্তু শেষ হয়নি, ইনকোয়ারি চলছে, কেস চলছে, মামলা চলছে, ঠিক আছে। এখনও সাজা হওয়া বাকি আছে, ট্রায়াল চলছে, বিচারে সময় লাগছে। কারণ আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা সেই ব্রিটিশ টাইমের মতনই রয়ে গেছে না। এখন আস্তে আস্তে ধীরে 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 এগুলোকে চেঞ্জ হচ্ছে, আস্তে 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 হচ্ছে। আমি আশাবাদী, আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, যে যারা যারা দুষ্কৃতী রয়েছে, যারা যারা এই সব কাণ্ডে জড়িত রয়েছে, তাদের কিন্তু স্থান কিন্তু গড়াদের পেছনেই হবে। এইখানে কিন্তু নো মার্সি, কোনো মার্সি নেই, এটা উপর থেকে নিচে পর্যন্ত একইভাবে হবে। হ্যাঁ, সময় লাগছে, নিশ্চয়ই লাগছে, মাঝে মাঝে যেমনি বলছেন মনে হয়, সাধারণ মানুষের নিশ্চয়ই মনে হবে, বা কখনো কখনো আমাদেরও মনে হচ্ছে এটা কেন এমনি হলো, এটা তো এমনি হলে পারতো। পরবর্তীকালে যখন আমরা আলোচনা করেছি, আমরা কথা বলেছি, আমরা যখন বলেছি যে এটা কেমন হয়েছে, তখন নেতৃত্ব বুঝিয়েছে যে এটা এইরকম না, এইভাবে এই জন্য এটা করতে হয়েছে, বা এটা করার দরকার ছিল, এটা এইভাবে হয়েছে। কিন্তু আমি আপনাকে বলি, আপনি বিশ্বাস রাখুন যে সমস্ত যারা যারা দুর্নীতিতে যুক্ত, তারা প্রত্যেকের তাদের বিচার হবে, তাদের প্রত্যেকের হিসাব হবে, এবং তার প্রত্যেককে গড়াদের পেছনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা 4 তারিখে যখন সরকারে আসব, আমরা এই দায়িত্বটা একদম খুব সুন্দরভাবে, দায়িত্বশীলভাবে এই কাজটা আমরা পালন করব। ধন্যবাদ। আমি একটু প্রসঙ্গটা চেঞ্জ করছি। এই তুমি বললে যে 2021-এ আমি যেরকম যতটা পরিণত ছিলাম, এখন তার থেকে অনেক বেশি পরিণত রাজনীতিতে। আমরাও দেখতে পাচ্ছি 2021 সালে বিজেপি যে প্রার্থী তালিকা যেভাবে ঘোষণা করেছিল, এবারে তো মানে তৃণমূল পার্টির আগেই ঘোষণা করে দিয়েছে তোমরা মেজর প্রার্থী তালিকা, এবং সেটার মধ্যে অনেক ম্যাচুরিটিও আমরা দেখতে পেয়েছি। কিন্তু কিছু কিছু জিনিস বিরোধীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তরফে প্রচার করা হচ্ছে যে তোমরা আসলেই যত রকমের ভাতা আছে এগুলো সব বন্ধ হয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গে বাঙালিদের পাতে মাছ, মাংস বা আমিষ খাবার পড়বে না। এতেও প্রচুর মানুষ ভয় পেয়ে গেছে। কি বলবে? না না, একদম ব্যাপারটা একদম এরকম না। আমি ব্যক্তিগত আমি মাছ আমার খুব ফেভারিট, আমি তো মাছ খেতে খুব ভালোবাসি। দেখুন আমাদের যত নেতৃত্ব, আপনি দেখুন না, দিলীপ ঘোষ, দিলীপ দা প্রত্যেক দিন 2 রকম 3 রকম মাছ খায়। আপনি আমার শ্রমিক দা একদম দারুণ মাছ খেতে ভালোবাসে। আমাদের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন অমিতাভ চক্রবর্তী একদম দারুণভাবে মাছ খায়। বাকি সমস্ত আমাদের সব লিডার আছে, হ্যাঁ, নিরামিষ তো নিশ্চয়ই খায়, কিছু কিছু মানুষ যারা একটু সারা জীবনে নিরামিষই খাচ্ছে, ঠিক আছে। কিন্তু মাছ খাওয়া যাবে না, মাছ খেতে দেওয়া হবে না, তাহলে আমরা কোথায় যাব? ঠিক কথা। বাঙালি তো মাছে ভাতে বাঙালি একদম। আর আমরা দেখুন, বিজেপি পশ্চিমবঙ্গের মতনই বিজেপি হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি এই পার্টির জন্ম দিয়েছে, তো এটাই আপনি একদম ভাববেন না বিজেপি বলে মানুষে অনেকে, ওই যে বিজেপি তো বিহারিদের পার্টি, বিজেপি পূর্বাঞ্চলীয়দের পার্টি, বিজেপিতে বাঙালিদের কোনো জায়গা নেই, বাঙালি ব্যাপার নেই, লাল গামছা পরে গুটকা খায়, এইসব কথাবার্তা হয় আমি জানি, আর বাংলা পক্ষ প্রচার করে। হ্যাঁ, আর এই যে আমি আপনাকে বলি এইখানে আমি কৃষ্ণেন্দু মুখার্জি একদম খাঁটি বাঙালি ব্রাহ্মণ,
আমি একদম বিজেপির সাথে আছি। আমি দুর্গা পুজো করি, রোজ সকালে আহ্নিক করি, হনুমান চাল্লিশা পাঠ করি, মা দুর্গার পুজো করি, মা কালীর পুজো করি, ভাইফোঁটা, রাখি সব করি, যা যা আছে সব করি। নববর্ষ পালন করি, 25শে বৈশাখ পালন করি, শান্তিনিকেতনে যাই, পিকনিক করি, ঘুরে যত রকম আছে, আড্ডা মারতে ভালোবাসি। আর কি বলছেন বলুন? না, এই যে তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে যতগুলো তাদের মানে প্রকল্প আছে, এই যুবসাথী বা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের যত ইয়ে আছে প্রকল্প, এই বিজেপি আসলে বন্ধ করে দেবে। একদম না, একেবারে না। আপনি দেখুন না, এই মানে যে তোমরা চালু রাখবে এই এই বলি প্রকল্প? বলি 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 দেখুন, এখানে লক্ষ্মীর ভাণ্ডার একটা করেছে। আপনি দেখুন, উড়িষ্যাতে প্রথম বিজেপির সরকার হলো, উড়িষ্যাতে সুভদ্রা যোজনা একটা প্রজেক্ট চলছে। 50,000 টাকা মাতৃশক্তিকে মায়েদের দেওয়া হচ্ছে। মানে হচ্ছে আপনি দেখুন না, 12 মাসে তাহলে কত, 4200 টাকার ওই রকম, তার একটু উপরেই হচ্ছে আর কি পাচ্ছে। কোনো অবস্থাতেই বন্ধ হবে না, তাই হয় নাকি? এগুলো এগুলো সব বেড়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার যেটা 1,500 করে দিচ্ছে, এটা 3,000 করে হয়ে যাবে। সমস্ত যা প্রকল্প আছে সব বাড়বে, আপনি নিশ্চিন্তে থাকুন। তারপর আমাদের লাখপতি দিদি আছে, ড্রোন দিদি আছে, মানে ড্রোনের সাহায্যে জমিতে সার দেওয়া হয় আর কি, এর প্রজেক্ট আছে, সব মহিলারা করছে। বিভিন্ন দেখুন 21টা রাজ্যে বিজেপি সরকারে আছে, দেখুন সেখানে মাতৃশক্তির কীভাবে উত্থান হয়েছে, মহিলারা কত শক্তিশালী হয়েছে। তা আপনি নিশ্চিন্তে থাকুন, যা যা স্কিম রয়েছে এগুলোর যেগুলো সব মানে মানুষের খুব পপুলার যেগুলো, সেগুলো সবই মোটামুটি সব থেকে যাবে, এটা আপনাকে বলছি আমি। খুব ভালো কথা। এখন ঘটনা হচ্ছে যে আসানসোলে যে জল জীবন বলে একটা প্রকল্প আছে কেন্দ্র সরকারের, সেটা এখানে কিন্তু মানে ব্যর্থই হয়েছে বলা যেতে পারে। এবং তার সঙ্গে ওটা একটা বিনামূল্যের প্রকল্প হলেও আসানসোলে বা এই অঞ্চলের নাগরিকদের কাছ থেকে ওটার জন্য পয়সা দাবি করা হচ্ছে বা নেওয়া হচ্ছে। এটা নিয়ে কী বলবে? দেখো বলি, জল জীবন মিশন মোদিজির স্বপ্নের প্রকল্প। এতে কি আছে, 24x7 প্রত্যেকটা নাগরিকের বাড়িতে পরিশ্রুত পানীয় জল 24 ঘন্টা ফ্রি, এটা দেওয়ার। এর জন্য প্রচুর টাকা, কোটি কোটি টাকা, আমি বলছি আসানসোল কর্পোরেশনে প্রায় 700-800 কোটি টাকা, 1000 কোটি টাকার কাছাকাছি আসানসোল কর্পোরেশনে এসছে লাস্ট 5-6 বছর ধরে। অমৃত 1, অমৃত 2, এখানে মানুষকে জল দেওয়ার জন্য, পানীয় জলটা দেওয়ার, সাপ্লাই করার জন্য। দেখো তুমি অবস্থা, আমি তো কুলটিতে জল নেই, জামুরিয়ায় জল নেই, রানীগঞ্জে জল নেই, আমি আমার এই বিধানসভার যদি কথা বলি, বিস্তীর্ণ অঞ্চলে জল নেই, হাহাকার চলছে। 4 দিনে একবার জল দেয়, কখনো সকালে আসে 20 মিনিট, কখনো রাতে আসে, কোনো টাইম টেবিলের ঠিক নেই। মানে 7 দিনে একদিন করে মানুষরা, মহিলারা কলসি, বাটি, হাঁড়ি কুড়ি নিয়ে রাস্তায় এসে অবরোধ করে। অহরহ হচ্ছে এই অবস্থা। এই টাকাটা গেল কোথায়? আমি তো বলছি শ্বেতপত্র প্রকাশ করুক তৃণমূল নেতারা, যারা কর্পোরেশন চালাচ্ছে, এখানে 3 বারের মন্ত্রী, শ্বেতপত্র প্রকাশ করে বলুক যে অমৃত প্রজেক্টের জলের জন্য যে টাকা কেন্দ্র সরকার এনেছে, সেই টাকাটা গেল কোথায়। এত টাকা খরচা করার পরেও যদি আসানসোল শহরের মানুষরা যদি জল না পায়, তাহলে তো মানুষ জবাব চাইবেই, জবাব দিতে হবে। এই টাকা সব ওই খেলা মেলা এইসব করে গেছে, সব লুটপাট করে নিয়েছে এরা। কর্পোরেশন সব ইঞ্জিনিয়ার আছে, সব মার্কা মারা সব ইঞ্জিনিয়ার, কী কী সব নাম আছে, আমি তো একবার প্রেস কনফারেন্স করে বলেছিলাম। তারা, তাদের সঙ্গে গাঁটছাড়া বেঁধে নেতারা ওইখান থেকে কাটমানি বেরিয়ে যাচ্ছে, ওসব নেতাদের। এই লুটের সরকার চলছে, লুট লুট খালি। আমি তো দায়িত্ব নিয়ে বলছি, জবাব দিক, শ্বেতপত্র প্রকাশ করে জবাব দিক। নির্বাচনের প্রাককালে কৃষ্ণেন্দু মুখার্জি ভারতীয় জনতা পার্টির প্রার্থী জবাব চাইছে, যে আসানসোলের জনতা জবাব চাইছে যে জল জীবন মিশনের কেন্দ্র সরকারের যে টাকা এসছে, সেই টাকা কোথায় গেল। কোটি কোটি টাকা, 700-800 কোটি টাকা যেটা এসছে, সেই টাকার হিসাব আপনারা দিন। কেন আসানসোলের নাগরিকরা জল পাবে না? এটা হচ্ছে আমার কথা। এই বক্তব্যটার যদি তারা জবাব দিতে পারে, তাহলে যেটা বলবে সেটা আমি করব।
আরেকটা জিনিস হচ্ছে, বিরোধীরা প্রচার করছে যে বিজেপির অন্যান্য যেসব রাজ্যে বিজেপির সরকার রয়েছে, বিশেষত ইউপিতে, তাদের বক্তব্য হচ্ছে যে ওখানে মানে আইন কানুনের নামে বাড়ি ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে, বা এনকাউন্টার করে দেয়, তাকে আইনানুগ ব্যবস্থা বা আইনের আওতায় না এনে আগের থেকেই সেই কাজগুলো করা হয়। তো এখানে যদি কোনোভাবে বিজেপি সরকার চলে আসে, এখানেও সেই ধরনের আইন প্রবর্তন করা হবে, না, কি এমন কোনো বলবে? ব্যাপার নেই দাদা, আপনি নিশ্চিন্তে থাকুন যে ওই রকম বেআইনি কোনো কিছু এইভাবে হয় না। যদি কোথাও বেআইনি কারুর কিছু আছে, বেআইনি কোনো প্রপার্টি, বেআইনিভাবে কোনো কিছু বানিয়েছে, সেখানে বুলডোজার যায়, বুলডোজার ভাঙে। কিন্তু ওই হঠাৎ করে কেউ কিছু করলো, তার ঘরে গিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেয়, এমনি ব্যাপার না, এইরকম হবে না। এইরকম আইনের অবনতি এই আসানসোল পশ্চিমবঙ্গে কখনোই হবে না, এই জিনিস হবে না। বাংলা তো, বাংলা পশ্চিমবঙ্গ একটা সফট, বাঙালিরা খুব খুব ভিতর ভিতর খুব সফট হয়। পশ্চিমবাংলায় ওই বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এই জিনিস হবে না, আমরাও এই জিনিস মানবো না, এই জিনিস আমরা চলতে হতে পারি, এরকম হবে না। কিন্তু অবশ্যই হবে যে যারা অপরাধ করছে, যে অপরাধী ঘুরে বেড়াচ্ছে, তারা একদম এই জিনিস করতে থাকবে, এই জিনিস হবে না। এটার জন্য আইন যত কঠোর করা, সেই কঠোর করা হবে। দেখুন আসানসোলে, দেখুন আসানসোল জুড়ে আর দীর্ঘদিন ধরে ড্রাগসের রমরমা, যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ড্রাগসের মানে চরস, গাঁজা, আফিম কি নেই এই চত্বরে। আপনার যে স্টুডিও রয়েছে এর আশেপাশে, এই চত্বরের মধ্যে আপনি দেখুন, দোকানের পাশে পাশে আপনি দেখুন, যুব সমাজ একদম মানে শেষ হয়ে যাচ্ছে। এই মাদক সেবন করতে করতে একদম মানে যুব সমাজ শেষ। এদেরকে এই যারা করে, এই কারবার যারা করছে, এই যে যুব সমাজকে শেষ করে দেওয়ার যে চেষ্টা চলছে, যুব সমাজ তো একটা মেরুদণ্ড হয় না, যে কোনো সমাজের যুবরা মেরুদণ্ড হয়। এই মেরুদণ্ডটা যে ভাঙতে চাইছে যারা, তাদের বিরুদ্ধে যে কঠোর থেকে কঠোর অবস্থান নিতে হবে। আমি তো বলছি, সরকারে যদি আমরা আসি, এই 1 মাসের মধ্যে এই যত ড্রাগস র্যাকেট আছে যারা চালাচ্ছে, এই জিনিস আমরা একদম গারদের পেছনে ঢোকাবো, এই জিনিস চলতেই দেবো না, থাকতেই দেবো না এখানে এইসব কারবার করা। এটা কঠোর হতে হবে, এইসব জিনিস তোকে করতে হবে। যেখানে দরকার সেখানে শক্তি দিয়ে লাগাতে হবে, জোর লাগাতে হবে। সমাজকে বাঁচাতে তো কখনো কখনো জোর দিতে হবে। সব জায়গায় যদি কম্প্রোমাইজ হয়ে যায়, এখানে কম্প্রোমাইজ হয়ে গেছে না, সরকারটা অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে নিয়েছে। যারা ড্রাগসের ব্যবসা করে, যারা ড্রাগ ডিলার, তাদের সঙ্গে নেতারা ঘুরে বেড়ায় এক গাড়িতে, তাদের সঙ্গে নেতারা স্টেজ শেয়ার করে। কেন? তাদের হয়ে তারা ভোট করায়, তাদের হয়ে ভোট করাতে যায় তারা, তাই জন্য ওর বিনিময়ে তারা ওইভাবে যুব সমাজকে ওইভাবে করছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যে সিএসআর প্রকল্প, যে ইসিএল বা রেল, এদের যে সেই টাকাগুলো ঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না যে কাজে লাগানো হচ্ছে বা খরচ করা হচ্ছে, কি বলবে এটা নিয়ে? দেখুন, সিএসআর প্রজেক্টের পুরো যেখানে যে এমএলএ থাকে, এমপি থাকে, তারা অ্যাপ্রোচ করে ওই কেন্দ্রীয় সংস্থাকে, তারা প্রজেক্ট দেয়, সিএসআর থেকে সেই কাজগুলো করিয়ে দেয়। এখন ঘটনা হচ্ছে যেটা, যে জনপ্রতিনিধিরাই এটার সুযোগ পায় ম্যাক্সিমামটা। মানে জনপ্রতিনিধিরা ধরুন সেলে, যেমন আমাদের অগ্নিমিত্রাদি, আমাদের এমএলএ সাউথ, সেলের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক আছে, সেলকে উনি অ্যাপ্রোচ করেন, সেল হেল্প করে ওনাকে। আমাদের পোদ্দারবাবু রয়েছেন, পোদ্দারবাবু এই সেলের সিএমডিকে অ্যাপ্রোচ করে, হেল্প করে, যে এখানে এটা কল বসিয়ে দিন, একটু লাইট লাগিয়ে দিন, ওই আমাদের একটা ওখানে আম্বেদকরজির মূর্তি হয়েছে, লাগিয়ে দেওয়া করেছে। সিএসআর থেকে কাজ করে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা রুলিংয়ে রয়েছে, যারা আমাদের চেয়ে বেশি কথা নরেন চক্রবর্তী শোনে, আমাদের চেয়ে বেশি কথা উত্তরের এই বিধায়ক মন্ত্রী তার কথা শোনে। আমরা সরকারে আছি কেন্দ্রে ঠিকই, কিন্তু সিএসআরের বিষয়ে আমাদের চেয়ে বেশি কাজ তাদেরকেই দেওয়া হয়। আমি আপনাকে অন ক্যামেরায় এই কথাটা বলছি। আরেকটা প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের, যেটা পশ্চিমবঙ্গে কোনোভাবে লাগুই করতে দেওয়া হয়নি, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। এবং সেটার ব্যাপারে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে আমরা জানি না, কিন্তু এখানকার মানুষ তার লাভ কিন্তু পাচ্ছে না। এখানে স্বাস্থ্যসাথী প্রকল্পই খালি মাত্র চলছে। তা দেখুন, সমস্ত রাজ্যে একটা রাজ্যের একটা স্বাস্থ্য বিমা আছে, আর একটা কেন্দ্রের স্বাস্থ্য বিমা আছে।
তো এই রাজ্যেরও স্বাস্থ্য বিমা হচ্ছে স্বাস্থ্যসাথী, আর কেন্দ্রের স্বাস্থ্য বিমাটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তো সব রাজ্যে 10 লাখ টাকার ফেসিলিটি পাচ্ছে। আমার পশ্চিমবঙ্গে মানুষ কিন্তু 5 লাখ টাকার ফেসিলিটি, আর 5 লাখ টাকার ফেসিলিটি কিন্তু পাচ্ছে না। এই 5 লাখ টাকা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। পুরো পশ্চিমবঙ্গের সাধারণ জনতা আয়ুষ্মান ভারত এই যে 5 লাখ টাকার স্কিমটা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ এইটা যদি থাকতো, ধরুন আমার মায়ের কোনো কিডনির কোনো অসুবিধা হয়েছে, আমার কাছে যদি ওই 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা থাকতো, মাকে নিয়ে আমি যেতে পারতাম হায়দ্রাবাদ, সেখানে আমি ট্রিটমেন্টটা ওই টাকার মধ্যে করাতে পারতাম। ওটা আমি পারছি না। স্বাস্থ্যসাথী তো আমার পশ্চিমবঙ্গেই স্বাস্থ্যসাথী ফেল হয়ে গেছে, বাইরের তো কোনো ব্যাপারই নেই। তাহলে গোটা পশ্চিমবঙ্গে যে আয়ুষ্মানটা যে লাগু হতে দিলেন না মাননীয়া, তাহলে এটার এই যে 5 লাখ টাকার স্বাস্থ্য বিমা থেকে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হচ্ছে, এটার জন্য দায়ী কিন্তু উনি। মানে 5 লাখ টাকা যদি থাকতো স্বাস্থ্য বিমা, প্রত্যেকটা মানুষ বেটার ট্রিটমেন্টের জন্য চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু যেতে পারত। সেই সুযোগটা থেকে বঞ্চিত উনি করেছেন, এটার দায়িত্ব ওনারই। আরেকটা প্রশ্ন কৃষ্ণেন্দু, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখনই আসেন পশ্চিমবঙ্গে, আমাদের এখানে অনুপ্রবেশ একটা খুব বড় ইস্যু, কিন্তু আমরা সবাই জানি যে এই বর্ডার পাহারা দেয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় বাহিনী। তাহলে এই অনুপ্রবেশের জন্য রাজ্য সরকারকে কেন দায়ী করা হচ্ছে? বা এখানে রাজ্য সরকার হলে তবেই অনুপ্রবেশকে আটকানো যাবে বা অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া যাবে, এটা কেন বলা হচ্ছে? যেখানে আমাদের প্রত্যেকটা সীমান্ত অঞ্চল কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেখানে আটকানো আছে, সেখানে রাজ্য সরকারের কি রোল আছে? কি মনে করেন? সরকারের এটাই রোল আছে যে 570 কিলোমিটার বর্ডার ফেন্সিং ছাড়া আছে, ফেন্সিং নেই। কেন নেই? কেন বিএসএফ এর ওইখানে বিএসএফ এর কোনো জায়গায় দিচ্ছে না স্টেট গভর্নমেন্ট। রাজ্য সরকারের তো জমি দেওয়ার কথা, রাজ্য সরকার জমি দিচ্ছে না, বিএসএফ ফেন্সিং করতে পারছে না, বিএসএফ নিজের পোস্ট বানাতে পারছে না, এর জন্য এইরকম হচ্ছে। দেখো, অনুপ্রবেশ একটা সমস্যা, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। বাম আমলে অনুপ্রবেশ ছিল, তখন আমরা দেখেছি পার্লামেন্টে এই মমতা বন্দ্যোপাধ্যায় তখন ওখানে চিৎকার চেঁচামেচি করতো যে অনুপ্রবেশ ঘটছে, ওখান থেকে এসে ডেমোগ্রাফি বদলে দিচ্ছে, ভোটার লিস্টে খালি অনুপ্রবেশকারীর ছড়াছড়ি, তখন এটা বলতেন, তো উনি চিৎকার করতেন। এখন ওই অনুপ্রবেশকারীরা ওনার ভোট ব্যাংক হয়ে গেছে। এখন ওই অনুপ্রবেশকারীদেরকে উনি গার্ড করছেন, কিভাবে অনুপ্রবেশকারীদেরকে বাঁচানো যায়, ভোটার লিস্ট থেকে নাম কাটানো না যায়। এই জন্যই তো এসআইআর নিয়ে ওনার এত বিরোধিতা। কেন এসআইআর নিয়ে বিরোধিতা? এই কারণে আমাদের একটা পুরো ক্লিয়ার একটা ভিউ আছে, অনুপ্রবেশ আর শরণার্থী দুটো আলাদা। আমরা শরণার্থী দেব, মানে যারা শরণার্থী ধর্মীয় কারণে ওই দেশ থেকে আমাদের দেশে এসে গেছে, বিতাড়িত হয়েছে, পালিয়ে আসতে বাধ্য হয়েছে নিজের ধর্ম বাঁচাবার জন্য, তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, এটা বলা হয়েছে এবং সেটা অলরেডি প্রসেস, সেটা চলছে। কিন্তু একটাও অবৈধ অনুপ্রবেশকারীকে আমরা পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষে আমরা থাকতে দেবো না। তার জন্য যা করতে হয় করব, শেষ লড়াই অবধি আমরা লড়বো, কিন্তু কোনো অনুপ্রবেশকারীকে আমরা ভারতবর্ষে থাকতে দেব না। আরেকটা প্রশ্ন, আমরা মানে গোটা ভারতবর্ষ জুড়েই দেখছি, পশ্চিমবঙ্গেও সেটা শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে রাজনীতির নামে ধর্মীয় একটা মেরুকরণ চলছে। মানে একটা বিশেষ সম্প্রদায় বিজেপিকে ভোট দেবে, একটা বিশেষ সম্প্রদায় তৃণমূলকে ভোট দেবে, এবং এর পরিণাম একটা কোথাও না কোথাও বিদ্বেষ বা হিংসার দিকে যাচ্ছে। এটা নিয়ে তুমি কি বলবে? দেখো দাদা, ধর্মীয় মেরুকরণ কিচ্ছু না। ধর্মীয় মেরুকরণ এই তৃণমূল কংগ্রেস করছে, ঠিক আছে? ওই মাইনরিটিদেরও ওই প্রবলেম নেই, মাইনরিটিদেরকে বোঝানো হচ্ছে যে যদি বিজেপি এখানে সরকার আসে তাহলে তোদের থাকতে দেবে না, তোদের নাম কেটে দেবে, তোদের বাদ দিয়ে দেবে, ভাগিয়ে দেবে, তাড়িয়ে দেবে। এইভাবে ওদেরকে দিয়ে, ওদেরকে ভুল বুঝিয়ে, ভয় দেখিয়ে এইসব জিনিস করছে। কিন্তু আমি বলছি তারাও কিন্তু বুঝতে পেরেছে যে ভোট ব্যাংক হিসেবে আমরা কিন্তু বারবার ব্যবহৃত হচ্ছি, বারবার আমাদেরকে ব্যবহার করা হচ্ছে ভোট ব্যাংক হিসেবে। তারাও এবার কিন্তু ভোট ব্যাংক হতে রাজি নয়। এটা দেখবেন ভোট পরবর্তী আপনি দেখতে পাবেন, ভোটের যখন রেজাল্ট বেরোবে দেখবেন কি অবস্থা এসে দাঁড়িয়েছে। তারাও বুঝতে পারছে
যে মমতা ব্যানার্জি সাম্প্রদায়িক, বিজেপি না, সাম্প্রদায়িক হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমরা যেভাবে আমরা নিজেদের ধর্মের উপর আস্থাশীল, আমরা নিজেদের ধর্মের উপর আমরা নিজেদের ধর্মকে আমরা যথেষ্ট আমরা ভালোবাসি, নিজেদের ধর্মকে বাঁচাতে আমরা বদ্ধপরিকর, কিন্তু অন্য ধর্মকেও আমরা কিন্তু সম্মান দিই। এইটা হচ্ছে আমাদের কথা, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কথা। আমার ধর্মের নিশ্চয়ই আমি তাকে সম্মান দেব। আমরা ধর্ম বাঁচাতে যদি যা করতে হয় করব, অস্ত্র ধরতে হলে অস্ত্র ধরবো আমরা ধর্ম বাঁচাতে, কিন্তু অন্যর ধর্মের প্রতিও আমরা আস্থাশীল হব, তাদের ধর্মের প্রতিও কিন্তু আমার ভক্তি শ্রদ্ধা আমাদের থাকবে। কিন্তু এই যে আমাদের মনোভাব, অপোজিশনেরও কিন্তু তাদেরও কিন্তু এই মনোভাব হওয়া উচিত, কিন্তু তারা এটা মনে করে না। তারা মনে করে আমরাই থাকবো, বাকি সব কিন্তু কোনো ধর্ম থাকবে না। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে তাদেরকেও। এই যে মানসিকতা, এই মানসিকতা থেকে তাদেরকেও ছাড়তে হবে। তাদেরকেও নিজেদের ধর্ম তারা পালন করুক, অন্যের ধর্মের উপর তারাও শ্রদ্ধাশীল হোক, তাহলেই দেখবেন আর কোনো কিন্তু গণ্ডগোল কিছু থাকবে না। ভীষণ ভালো কথা। আমরা আমাদের এই আলোচনার একদম শেষ লগ্নে পৌঁছে গেছি। একটা জিনিস জানতে চাইব কৃষ্ণেন্দু, তোমার এখানে নমিনেশন এসছে শ্রী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলে। আমরা জানতে পারছি আরও দুজন কৃষ্ণেন্দু এখানে নমিনেশন করেছে। এটা কাকতালীয় না ইচ্ছাকৃত? তুমি সব থেকে ভালো বলতে পারবে, যাতে মানুষের মধ্যে একটা মানে কি বলবো, মানুষ এতে পড়ে যায়, বিড়ম্বনায় পড়ে যায় যে কোন কৃষ্ণেন্দুকে আমরা ভোট দেবো, কীভাবে করবো। একটু 1 মিনিট সময় নেব। যেদিন স্কুটনি হয় সেদিনকে আমি যাই, স্কুটনি হলের ভিতর ঢুকে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আরে 3টে কৃষ্ণেন্দু বসে রয়েছে, মানে আমি তাহলে কে, আমি কে? এবার ঘটনা হলো, তারপর যথারীতি দেখলাম ঠিক আছে তারা নমিনেশন করেছে, ভালো জিনিস, নির্দল, খুব ভালো, কন্টেস্ট করুক। আমাদের তো সংবিধানে অধিকার আছে, যে কেউ কন্টেস্ট করতে পারে, যে কেউ পার্টিসিপেট করতে পারে ইলেকশন নির্বাচনে, ঠিক আছে। কিন্তু রাজনৈতিক লোকেরা তো লড়বে ইলেকশন, তো তাদের তো আমি দেখিনি কোথাও কোনো রাজনৈতিক দলের সঙ্গে থাকতে, রাজনৈতিক কর্মকাণ্ডে থাকতে। ইচ্ছা হয়েছে, ঠিক আছে, ইচ্ছা হয়েছে না, তাদের ইচ্ছা করে দাঁড় করানো হয়েছে, এটা একটা ব্যাপার। আমি মনে করছি এটাই সার্বিকভাবে পুরো বিষয়টা সাধারণ ভোটারদেরকে কনফিউজ করার ব্যাপার আর কি, বিভ্রান্ত করার চেষ্টা করছে যে মানে এই কৃষ্ণেন্দুর জায়গায় ওই কৃষ্ণেন্দুকে ভোট দিয়ে দাও। ঠিক আছে, ঠিক আছে, তারা যদি এতটাই তারা ভয় পেয়ে রয়েছে যে এইভাবে ভোট ভাগাভাগি করতে চাইছে, মানুষকে ভোটারদের বিভ্রান্ত করতে চাইছে, আমিও একটা জিনিস বলি যে মানুষ কিন্তু বুদ্ধিমান, মানুষ কিন্তু পদ্মফুল দেখেই ভোট দেবে। কৃষ্ণেন্দু মুখার্জি কেউ না, কৃষ্ণেন্দু মুখার্জি একটা ছোট্ট একটা লোক, কেউ না। আসল হচ্ছে পদ্ম, আসল হচ্ছে লোটাস, কমল ফুল। তো মানুষ কিন্তু পদ্মটা দেখেই ভোটটা দেবে, আমি কেউ না। তো কৃষ্ণেন্দু মুখার্জি, চ্যাটার্জি, আমায় বললে আমি আরও 2-4টে কৃষ্ণেন্দু দিয়ে দিতাম যারা দাঁড় করিয়েছে তাদেরকে, এত কষ্ট করতে হতো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা হয়েছে, ভালো হয়েছে, এরকম হোক, তাদেরও শিক্ষা হবে, তারাও বুঝতে পারবে যে মানুষ কতটা সচেতন, তাদেরও জানার প্রয়োজন, যেমন এরপর থেকে আর এরকম ভুল করবে না। আমরা এইচডিটিভি পরিবারের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। তুমি সুস্থ থাকো, নিরোগ থাকো, এবং যেরকমভাবে তুমি আমাদের চ্যানেলের সঙ্গে আছো, আমরা আশা করব ভবিষ্যতেও তুমি আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ।